স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের কৃষি, মৎস্য, বনজ, প্রাকৃতিক, মানব সম্পদ ইত্যাদির আলোচনা করি। এরই ধারাবাহিকতায় বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের মানব সম্পদ নিয়ে। বাংলাদেশের মানব সম্পদে আমরা এমন ব্যক্তিদের আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি যারা বিশ্বের বুকে বিভিন্ন সময় বাংলাদেশকে তুলে ধরেছেন, বাংলাদেশের মান ও সম্মানকে বিশ্বের বুকে বাড়িয়ে দিয়েছেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশের বক্সিংয়ের পোস্টার বয়, এশিয়ান বক্সিং ফেডারেশন সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার সুরকৃষ্ণ চাকমা। আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। আপনার জার্নিটা তো অনেকটা রূপকথার মতো। রাঙামাটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেন, সেখান থেকে প্রফেশনাল বক্সিং। তো আপনার জার্নিটা নিয়ে যদি একটু বলতেন যে কিভাবে জন্ম কোথায়, বেড়ে ওঠা কোথায়, কিভাবে তারপরে শুরুটা। আমার জন্ম হচ্ছে রাঙামাটি জুরাছড়ি উপজেলা। এটা হচ্ছে রাঙামাটি থেকে 2-3 ঘন্টা লাগে হচ্ছে বোটে করে যেতে। তো ওখান থেকে হচ্ছে মূলত আমার প্রথম জীবনে হচ্ছে ফুটবলার হওয়ার একটা ইয়ে ছিল। ওটার জন্য হচ্ছে 2007-এ হচ্ছে আমি ট্রায়াল দিই ফুটবল, কিন্তু ওই দুর্ভাগ্যবশত হচ্ছে আমি ওই ট্রায়ালে টিকি নাই। তখন হচ্ছে আমার প্যারেন্টসরাই বলতেছিল তুমি যেহেতু বিকেএসপিতে ভর্তি হওয়ার জন্য অন্য গেমস ট্রাই করো আরো। তো ওখানে দেখতেছিলাম আর কোন কোন স্পোর্টস দেওয়া যায় ফুটবল বাদেও। তো ক্রিকেট, বাস্কেটবল, টেনিস, অনেক গেমস ছিল। তো আসলে কোনোটাই আমার সাথে সিমিলার মানে পরিচিত মনে হচ্ছে না আর কি। তখন দেখলাম লাস্টের দিকে বক্সিং দুইটা পোস্টারে দুইটা ছেলে হচ্ছে পাঁচ মুখোমুখি অবস্থায় আছে। তো মনে হলো আমি এটা ট্রাই করে দেখি, যেহেতু ফিটনেস ওরকম ফিজিক্যাল ফিটনেস মোটামুটি ছিল। তো ওটা ট্রায়াল দেওয়ার পর আমি হচ্ছে টিকে যাই ওখানে। তো টিকার পরে আমি বিকেএসপিতে ভর্তি হই আর কি। 2007 থেকে হচ্ছে মূলত বক্সিং এর যাত্রা শুরু হয়। দেন এই বিকেএসপি 2007 থেকে আপনি বক্সিং এর যাত্রা শুরু করলেন, তারপরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা, দেন প্রফেশনাল বক্সিং এ যাওয়া, এই জার্নিটা কিভাবে ছিল? আসলে জার্নিটা তো 2007 থেকে যদি হিসাব করি 2025, 26, প্রায় 17-18 বছরের জার্নি এটা। তো প্রথমে শুরুটা এত ইজি ছিল না আর কি, যেহেতু একটা নতুন স্পোর্টস। তো বক্সিং চুজ করার একটা কারণ ছিল, আমি ছোটবেলা থেকে একটু মার্শাল আর্ট করতাম বা মার্শাল আর্ট শেখাও হয়েছে। তো মাঝে মধ্যে মুভিগুলো দেখতাম, যে বিশেষ করে চাইনিজ মুভিগুলো, ব্রুসলি, জ্যাকি চ্যান, এদের মুভিগুলো দেখার কারণে আমি একটু ওই মারামারির প্রতি একটু ভালো লাগতো আর কি, কুম্ফু। এই কারণে বক্সিংটা নেওয়া। এটা তো ইজি গেম না। তো বেসিক্স ফান্ডামেন্টাল ট্রেনিং করতেই আমাদের 2-3 বছর লেগে যায়, বিশেষ করে আমার, যেহেতু পূর্ববর্তী আমি কখনো বক্সিং ট্রেনিং করি নাই। তো 2007-2009 পর্যন্ত লেগে যায় শুধু আমার হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল ট্রেনিং করার জন্য। তো 2009-এ আমি প্রথম ইন্টারমিডিয়েট গেমস দিয়ে শুরু করি। তখন আমি প্রথমবার অংশগ্রহণ করে জাতীয়ভাবে সিলভার মেডেল অর্জন করি আর কি প্রথম। দেন হচ্ছে 2009-এর পর আর হচ্ছে 10-এর দিকে সিনিয়র বিজয় দিবস, তখন আমি হচ্ছে ওই সেনাবাহিনীর সাথে জয়লাভ করি। প্রথম আমি সিনিয়রে গোল্ড পাই, এটা হচ্ছে বিজয় দিবস। তখন হচ্ছে পরবর্তীতে আমি আবার তারপরে হচ্ছে 2013 সালে 7ম বাংলাদেশ গেম ছিল, যেটা বাংলাদেশে অলিম্পিক বলা হয় আর কি। বাংলাদেশ গেমসে আমি প্রথম হচ্ছে গোল্ড মেডেল অর্জন করি। তখন থেকে মূলত আমি 2013 গোল্ড মেডেল পাওয়ার পরেই আমি ন্যাশনাল টিমের চান্স পাই 2014 সালে। তো এভাবে যাত্রাটা শুরু হয়। আবার 2013-14 দিকে আমি আবার 13 যখন কমপ্লিট হয়, আমি বিকেএসপিতে ছিলাম 2013 পর্যন্ত। ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি বের হয়ে যাই। বের হওয়ার পরে তো আমাদের হচ্ছে বিকেএসপি ইন্টারমিডিয়েট পর্যন্তই হয় পড়াশোনা। দেন হচ্ছে ওখানে বের হওয়ার পর আমি হচ্ছে ইউনিভার্সিটিতে ট্রাই করি। সৌভাগ্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, ভর্তি হয়ে যাই। তো ওইটার সাথেও বক্সিংটা আসলে কন্টিনিউ করার ট্রাই করি আর কি। কারণ হচ্ছে 2014 সালে ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পরে আবার ওই সময় আবার ন্যাশনাল টিমে চান্স পাই। তো এই ক্ষেত্রে হচ্ছে প্রথম 6 মাস পুরা ন্যাশনাল টিমে ছিলাম, জাস্ট হচ্ছে পরীক্ষা দিতে যেতাম আর কি, ইউনিভার্সিটি পরীক্ষাগুলো। তখন একটু খুবই চ্যালেঞ্জিং ছিল আর কি টাইমটা, কারণ ইউনিভার্সিটির টিচাররা যদি হেল্প না করতেন আমি আসলে ওই ফার্স্ট ইয়ারই কমপ্লিট করতে পারতাম না এরকম। মানে এটা খুবই ভালো যে আমার ডিপার্টমেন্ট হচ্ছে খুবই হেল্প করেছে ফার্স্ট টু লাস্ট ইয়ার পর্যন্ত। আমাকে হচ্ছে খেলার জন্য যখনই অ্যাপ্লিকেশন করেছি, যখনই, অনেক হেল্পফুল ছিল। তো এই ক্ষেত্রে আপনার ফ্যামিলি সাপোর্ট বলেন বা অন্যান্য জায়গা থেকে কতটা সাপোর্ট পেয়েছেন? আমার পরিবারের ব্যাকগ্রাউন্ডে স্পোর্টস ছিল। আমার বাবাও খেলাধুলা করতেন ছোটবেলা থেকে, ব্যাংকে ছিলেন, উনি ব্যাংকের খেলাধুলা করতেন। তো আমি মূলত হচ্ছে, আর আমার মামারাও খেলাধুলা করতেন। তো এই ক্ষেত্রে একটা স্পোর্টস ফ্যামিলিতে বড় হয়েছি। মানে এত আহামরি ধরেন ইন্টারন্যাশনাল প্লেয়ার ছিল না বা দেশের জাতীয় পর্যায়ে খেলা ছিল না, কিন্তু খেলাধুলা করতেন সবাই। তো
তো এই ক্ষেত্রে এই সাপোর্টের কারণে কিন্তু আমি আসলে করতে পেরেছি মনে করি। বাংলাদেশের ক্ষেত্রে তো বক্সিং বলতে আমরা মূলত অ্যামেচার বক্সিংটাকেই বুঝি। জি। তো সেই ক্ষেত্রে আপনি অ্যামেচার বক্সিং থেকে বের হয়ে এসে প্রফেশনাল বক্সিং বেছে নিলেন, এবং এই ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জগুলো কি, বা অ্যামেচার বক্সিং প্রফেশনাল বক্সিং এর পার্থক্য, ঝুঁকি কম বেশি যদি একটু বলতেন। আমি 2013 থেকে 2022 পর্যন্ত লাস্ট দেশকে রিপ্রেজেন্ট করি অ্যামেচার বক্সিংয়ে। তো আমি প্রফেশনাল বক্সিং হচ্ছে মূলত হচ্ছে অ্যামেচার বক্সিং করার পর যারা হচ্ছে প্রফেশনালে নিতে চায়, প্রফেশনাল মানে কি পেশাগতভাবে যারা নিতে চায় ওরা প্রফেশনাল বক্সিং করে। তো বিশেষ করে হচ্ছে উন্নত দেশে দেখবেন হচ্ছে ব্রাজিল, ইউএসএ, ইউকে, আপনার হচ্ছে মেক্সিকো, রাশিয়া, আপনার কানাডা, এগুলোতে ভালো প্রফেশনাল বক্সিং হয়। তো আমি প্রথম জেনেছি হচ্ছে প্রফেশনাল বক্সিং সম্পর্কে হচ্ছে মোহাম্মদ আলী, মাইক টাইসন যারা যেভাবে খেলো, কারণ প্রত্যেকে অ্যামেচার বক্সিং ছিলেন, কিন্তু পরবর্তীতে ওনারা হচ্ছে প্রফেশনাল বক্সিংয়ে হচ্ছে শিফট করেন। তো তো এভাবে হচ্ছে প্রফেশনাল বক্সিংয়ের জানাটা। আর প্রফেশনাল বক্সিং হচ্ছে আপনার অ্যামেচার বক্সিং মূলত হয় 3 রাউন্ডে খেলা আপনার, আর প্রফেশনাল বক্সিং শুরুই হয় 4 রাউন্ড, 4 রাউন্ড থেকে 10 আর 12 রাউন্ড পর্যন্ত হাইস্ট। তো অ্যামেচার বক্সিং এর আপনার হচ্ছে যে এটা ধারণাটা আছে বাংলাদেশে, তো এটা হচ্ছে অলিম্পিক পর্যন্ত আপনার অলিম্পিক, কিন্তু আমরা তো যে সাপোর্টটা পাই অলিম্পিক লেভেলে আমাদের ওভাবে নিয়ে যাওয়া হয় না আসলে, বা আমরা ওরকম অলিম্পিক লেভেলে যাওয়ার জন্য যে ট্রেনিং বা ফেসিলিটিস দরকার এই ট্রেনিং আমরা পাই না, বা ওরকম আমাদের যে কম্পিট করতে অলিম্পিকের ট্রায়াল ওইটাও নিয়ে যাওয়া হয় না আমাদের। সো এই জন্য আমি প্রফেশনাল বক্সিংয়ে শিফট করে ফেলি আর কি মূলত। বক্সিং আসলে দেহের খেলার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের খেলাও আসলে। তো এই জায়গাটায় আপনার ডায়েট, ট্রেনিং, রুটিন, নিজেকে মেন্টালি প্রিপেয়ার রাখার জন্য কি কি করেন? মানে মূলত হচ্ছে ট্রেনিং ক্যাম্পে আপনার হার্ডওয়ার্ক করতে হবে। ট্রেনিং ক্যাম্পে যদি হার্ডওয়ার্ক করতে পারেন দেন অটোমেটিকলি আপনার মেন্টালি আপনি স্ট্রং হবেন। যত আপনি হচ্ছে বার্ন আউট করবেন ট্রেনিংয়ের সময়, তত আপনি ইজি গেম করতে পারবেন হচ্ছে রিংয়ে। তো এই ক্ষেত্রে অনেক সময় হচ্ছে শুধু ফিজিক্যাল না, মেন্টালিভাবে আপনি যদি করতে চান, মাঝে মধ্যে মেডিটেশন করতে পারেন, মাঝে মধ্যে ইয়োগা করতে পারেন, কয়েকটা ফলো করি মাঝে মধ্যে। তো এই ক্ষেত্রে আমরা তো জানি যে বক্সিং মোটামুটি ব্যয়বহুল খেলা, এবং দেশের বাইরে যাওয়ার জন্য আপনার ডায়েট মেনটেন, ট্রেনিং এর জন্য একটা ভালো অর্থ প্রয়োজন। তো সেক্ষেত্রে আসলে সরকার থেকে কোনো সাপোর্ট পান কিনা, বা ব্যক্তিগতভাবে স্পন্সর খুঁজে পাওয়া আসলে কতটা টাফ? আসলে আমি মনে করি এইটা অনেক বাধা আর কি বাংলাদেশের ক্ষেত্রে। যেমন উন্নত বিশ্বে কিন্তু উন্নত না, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, পাকিস্তান অনেক ভালো ভালো বক্সার তৈরি হয়েছে, কারণ হচ্ছে একমাত্র ওরা সাপোর্ট পায়, সরকারি এবং বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতা পায়, যেটা স্পন্সর বলতেছেন। তো এইটা ছাড়া আসলে আমাদের ডেভেলপ করা খুবই টাফ। তো এইটা কি আসলে এখন বাংলাদেশের ক্ষেত্রে পাচ্ছেন কিনা আপনারা, বা আপনি শহরে যারা বক্সিং করছেন বা বিভিন্ন স্পোর্টসে আছেন, তারা আসলে স্পন্সর বাই সাপোর্টটা পাচ্ছেন কিনা? ধরেন আমি ব্যক্তিগতভাবে কিছু তো পেয়েছি, কিন্তু আমি তো পেলে হবে না। সাপোজ ধরেন আমি একটা ইনিশিয়াল পর্যায়ে আছি, সাপোজ আমার টার্গেট হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া। তো আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার মতো আমি ওই ফিডব্যাক পাই, মানে ব্যাকআপটা পাই নাই, বা ওইটা পেলে হয়তো বা আমি হচ্ছে ওইটা পুশ করতে পারবো। এটা পুশ করার জন্য একটা ইনভেস্টমেন্ট লাগে, তো ইনভেস্টমেন্টটা তো আমরা পাই না, মানে যেটা হওয়ার কথা আছে আর লিমিটেশন অনেক। আচ্ছা। তো এই ক্ষেত্রে বক্সিং এর ক্ষেত্রে তো দেখা যাচ্ছে একটা মানে শারীরিক একটা ঝুঁকি থাকে, জি। যে কোনো সময় মেজর ইনজুরি হওয়ার বা যে কোনো কিছু। তো আপনার এরকম কোনো মেজর ইনজুরি ইনসিডেন্ট ঘটেছে কিনা এখন পর্যন্ত? মেজর ইনজুরি ওভাবে হয় নাই, তবে মাঝে মধ্যে ধরেন যখন ইনজুরি হওয়ার পরে রিকভারি করার জন্য আপনার, মানে যারা প্রফেশনাল বক্সার, মানে যেটা আমি ফলো করি, ইনজুরি হওয়ার পর অনেক মানে 2-3 মাস অনেক সময় হচ্ছে বক্সিংই করে না। কারণ বক্সিং তো জাস্ট হচ্ছে আপনার ট্রেনিংয়ে যদি ইন্টেন্স ট্রেনিং করেন আপনি হচ্ছে মারামারি ছাড়া কিছু না, ঠিক আছে? তো ওইটা হচ্ছে আপনি সবসময় তো আর বক্সিং করতে পারবেন না সারাক্ষণ সারা বছর। তো গেমস করার পর আপনি জাস্ট 2-3 মাস বক্সিং ভুলে যেতে হবে, জাস্ট রিল্যাক্স, তখন হচ্ছে আপনি ব্যাক করতে পারবেন আর কি। তাছাড়া সারা বছর আপনি বক্সিং করতে পারবেন না, এটা মেন্টালি ইল হয়ে যাবেন। আচ্ছা, এই ক্ষেত্রে মানে বাংলাদেশে যদি কেউ বক্সিং শুরু করতে চায়, তার যে ট্রেনিং এর জন্য প্রপার ফ্যাসিলিটি, জিম, তারপরে রিং বা কোচ এগুলো আছে কিনা, বা অবকাঠামোগত সাপোর্ট আছে কিনা বাংলাদেশে? সত্যি কথা বলতে গেলে এখনো ওভাবে ছড়িয়ে ছিটিয়ে যায় নাই, শুধুমাত্র রাজশাহীতে কিছুটা আছে। তো আমি রাঙামাটিতে আমার একটা নিজস্ব জিম করেছি, ওখানে আমি ট্রাই করেছি, কিন্তু এখনো অনেক বাকি, যে আমাদের যে ওয়ার্ল্ড লেভেলে প্লেয়ার তৈরি করতে যেটা আমাদের দরকার ওরকম এখনো নাই। কারণ ওরকম করার জন্য আপনাদের হচ্ছে যেটা
অবকাঠামো আপনার যদি আরেকটা বিষয় যদি স্কুলে করা যেত, ইন্টার স্কুল, ইন্টার কলেজ, ইন্টার ইউনিভার্সিটি, এটা কিন্তু প্রত্যেকটা আমাদের পাশের দেশেও আছে এগুলো। এই চর্চাটা যদি চালু করা হয় তাহলে এখান থেকে কিন্তু প্লেয়ার উঠবে। শুধু প্লেয়ার না, এই প্লেয়ারগুলো হচ্ছে ফিজিক্যালি এবং মেন্টালি স্ট্রং হবে। বক্সিং তো শুধু সবাই তো আর চ্যাম্পিয়ন হবে না, কিন্তু এটা যদি আপনি চালু রাখেন, আমি মনে করি এটা হচ্ছে আপনার আমাদের দেশের জন্য ভালো, মানে একটা ভালো জেনারেশন গড়ে উঠবে ফিজিক্যালি মেন্টালি স্ট্রং। তো এই ক্ষেত্রে তো আমরা দেখতে পাই স্কুল কলেজগুলোতে কারাতে বা তাইকোয়ান্ডো এরকম বা ছোটখাটো কিছু ট্রেনিং বিভিন্ন স্কুলগুলোতে হয়। জি। তো বক্সিংকে আসলে এই লেভেলে নেয়ার জন্য আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা বা আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? আচ্ছা, আমি যদি সুযোগ পাই, আমি আমি চেষ্টা করব যে প্রত্যেকটা স্কুলে যদি এভাবে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি যদি এটা চালু করা হয়, অবশ্যই ভালো ভালো প্লেয়ার তৈরি হবে আসলে। এই ক্ষেত্রে যদি বলি যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ছোট ছোট বক্সিং ক্লাব বা জিমগুলোতে অনেক জিমে ছোট ছোট জি। ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, কিন্তু এগুলো কি আপনি কি পজিটিভলি দেখেন না নেগেটিভলি, আর এখানে আসলে কতটুকু প্রফেশনালি শেখানো হয় বলে আপনার ধারণা? এটা অবশ্য পজিটিভ দিক, কারণ হচ্ছে নাই মামার চেয়ে তো কানা মামা ভালো। তো অনেক জিমে হচ্ছে দেখা যায় হচ্ছে সবাই হচ্ছে ভালো ভালো কোচ, ভালো মানে কোচ নাই। আমি মনে করি হচ্ছে এটা খুবই করতে হবে, মানে স্ট্রিক্টলি ফলো করতে হবে। কারণ একজন ভালো কোচ না হলে, মানে বেসিক যদি না জানে, অনেকে কিন্তু অনেক কোচ আছে কেউ জীবনে বক্সিং এ খেলে নাই বা বক্সিং করে নাই, এরাও কিন্তু কোচ হয়ে গেছে। এটা খারাপের কিছু না যদি সে মানে ওভাবে ফলো করে, ওই বক্সিংটা যদি জানে ঠিক মতো, তাহলে ঠিক ঠিক আছে। কিন্তু না জেনে যদি বক্সিং কোচ হয়ে যায়, তখন কিন্তু খুবই খারাপ ইফেক্ট পড়বে এটা। তো আমি মনে করি যারা কোচ থাকবে জিমে, অবশ্যই ভালো বেসিক ট্রেনিং শিখে বা ভালো কোচের সার্টিফিকেট নিয়ে কোচ হওয়া ভালো। এই ক্ষেত্রে আপনি যে ট্রেনিং পেয়েছেন, আপনি আপনার কোচদের কাছ থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন বা কোচিংটা কতটুকু ভালো ছিল আমি আপনার জন্য? আসলে আমি লাকি বলতে পারি, বিকেএসপিতে পড়াশোনা করেছে। বিকেএসপি অবশ্যই ভালো, বাংলাদেশের স্পোর্টসে যত লিজেন্ডারি প্লেয়ার আছে ম্যাক্সিমাম কিন্তু বিকেএসপিরই। তো এই ক্ষেত্রে বিকেএসপির কোচগুলো ভালো ছিল, বেসিক ফান্ডামেন্টাল যে ট্রেনিংগুলো পেয়েছি খুবই ভালো। তো আমি হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রেনিং পেয়েছি। আমার রাশিয়ান কোচ ছিল, কিউবান কোচ ছিল, ইউক্রেন কোচ ছিল, তারপর হচ্ছে ব্রিটিশ কোচ ছিল। আমিও মানে খুবই লাকি, 4-5 জন আমি ফরেন কোচ পেয়েছি আর কি। এটার জন্য আমার হচ্ছে আমার বক্সিং ক্যারিয়ারে অনেকটা ভালো ফল পেয়েছি আর কি। যেটা বলা হয় যে বাংলাদেশে আপনি প্রথম প্রফেশনাল বক্সিংটাকে আপনি নিয়েছেন। তো আপনার সমসাময়িক বা আপনার পরে এরকম আর কেউ প্রফেশনাল বক্সিং এ এসেছেন কিনা বা তারা মানে এখন মানে আরো আসছে কিনা সামনে? এখন তো যখন আমি প্রথম শুরু করি 2018 সালে, যেটা হচ্ছে ভারতে গিয়ে শুরু করি প্রথম। তখন বাংলাদেশে কোনো প্রফেশনাল বক্সিং অর্গানাইজেশন ছিল না। তো ওখানে আমি দীর্ঘ 6 মাস ছিলাম। ওখানে ট্রেনিং করি, 2টা জয়লাভ করি অ্যাজ এ ফার্স্ট বাংলাদেশি প্রফেশনাল বক্সার হিসেবে। তো ওখান থেকে আসার পর 2022 সালে আমরাই কথা কথা বলে, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কথা বলে আমরা একটা মানে বডি তৈরি করি যে প্রফেশনাল বক্সিং এর, মানে তখন থেকে শুরু হয় বাংলাদেশের প্রফেশনাল বক্সিং। তো আমার সমসাময়িক বলতে যারা আমার সিনিয়র ছিলেন, একজন আলামিন ভাই, উনি হচ্ছে উনি একসাথে আমরা ফার্স্ট ইভেন্ট বাংলাদেশে যখন হয় তখন আমরা চ্যাম্পিয়ন হই নেপালকে বিট করে। তো এইভাবে মানে যতগুলো আসছে সবাই হচ্ছে আমার জুনিয়র, অনেক জুনিয়র, বাট ওরা হচ্ছে অনেক হাংরি আর কি, দেশকে কিছু দিবে বা নিজে কিছু করবে। তো এটা অনেক ভালো দিক। বিকেএসপির কথা আপনি বললেন যে আপনি বিকেএসপি থেকে মোটামুটি বিকেএসপি থেকে এনাফ ফ্যাসিলিটি প্রোভাইড করতে পারছে কিনা এখন যারা নতুন আগ্রহী হয়ে যাচ্ছে বিকেএসপিতে বা আপনি যখন ছিলেন? বিকেএসপি বলতে একটা ইনিশিয়াল স্টেপে ঠিক আছে, ধরেন ফান্ডামেন্টাল ট্রেনিং বা বেসিক ট্রেনিং বা একটা লেভেলের ট্রেনিং ঠিক আছে, কিন্তু আপনার সাপোজ আমি প্রফেশনাল বক্সিং ইন্টারন্যাশনাল করতে গেলে আমি নিজে ট্রেনিং করতে যাই থাইল্যান্ডে। তো এখনও দেশে ওরকমভাবে তৈরি হয় নাই যে এরকম ওরকম লেভেলের ট্রেনিং দিবে যে এরকম এখান থেকে অলিম্পিক লেভেলের চ্যাম্পিয়ন বানাবে বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানাবে। আপনি ইন্টারন্যাশনালি আর কোথায় কোথায় ট্রেনিং নিয়েছেন বা আপনার নিজের লেভেল আপ করার জন্য আপনি কোথায় কোথায় ট্রেনিং নিয়েছেন? আমি মোস্টলি থাইল্যান্ডে যাই আর কি। তো এর আগেও আমি লন্ডনে ছিলাম 6 মাস 2015 সালে। তখন হচ্ছে অনেক ভালো একটা জিমে ট্রেনিং করি, ওয়ার্ল্ডের টপ টপ ফাইটারদের সাথে ফাইট করি। তখন আর হচ্ছে এখন হচ্ছে ম্যাক্সিমাম টাইম থাইল্যান্ড যাওয়া হয়, থাইল্যান্ডে গিয়ে ট্রেনিং করি। মানে ওইটা না করলে আপনার হচ্ছে এই ইন্টারন্যাশনাল জেতা খুবই টাফ, কারণ এখানে তো দেশে ওরকম ভালো মানের প্রফেশনাল বক্সার ট্রেনার নাই। কোচ আছেন বাট আপনার প্রফেশনাল বক্সিং এর কোচ নাই। বক্সিং কোচ আছেন বাট প্রফেশনাল বক্সিং যে শিডিউল, ট্রেনিং শিডিউল বা ট্রেনিং রিজিউম কেমন হবে, খুব কম মানুষের ধারণা আছে এটা। আমার ধারণা আছে, অনেকের ধারণা আছে, বাট প্লেয়ার
আমি আমি নিজে কোচিং করে নিজে তো আর খেলতে পারি না এরকম নিজে নিজে। তো বাংলাদেশে এখন তো দেখা যাচ্ছে যে নারীদের মধ্যেও আসলে বক্সিং এর একটা টেন্ডেন্সি গ্রো করছে এবং জি। অনেকে আগ্রহী হচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন বা নারী বক্সারদের জন্য সুযোগটা কতটুকু আছে? আসলে আমাদের সমাজ ব্যবস্থা যেভাবে নারীদের জন্য যে স্পোর্টস, এটা মনে করি বক্সিংটা খুবই একটা ইফেক্টিভ একটা গেম। এটা নিয়ে সে মেন্টালিও স্ট্রং থাকতে পারবে, ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে। আর সমাজে বিভিন্ন বাধা থাকে, বাধা বিপত্তি থাকে, ওগুলো তার হচ্ছে ফিজিক্যালিও অতিক্রম করতে পারবে এবং মেন্টালিও অতিক্রম করতে পারবে। তো আমি মনে করি এটা অনেক পজিটিভ দিক আর কি। সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আসলে এখন পর্যন্ত প্রপার ফ্যাসিলিটিসই ওভাবে গড়ে ওঠেনি। তো বিকেএসপি বা এরকম যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কি নারীদের জন্য ফ্যাসিলিটিটা তাদের ওখানে আছে কিনা? বিকেএসপিতে মেয়েদের জন্য আছে, ডিপার্টমেন্ট আছে। বিকেএসপিতে মেয়েদের ডিপার্টমেন্ট আছে। তো সম্প্রতি অনেক জিম হচ্ছে, ওনারা ট্রাই করতেছে যে ভালো ভালো দেওয়ার। দেখা যাক অদূর ভবিষ্যতে বা 1-2 বছরের মধ্যে হয়তো বা ভালো ফিডব্যাক পাওয়া যাবে আর কি। যা তো এখন যারা তরুণ যারা বক্সিং এ আগ্রহী, অ্যামেচার বক্সিং যারা করছে বা আগ্রহ আছে, তারা যদি এটাকে পেশা হিসাবে নিতে চায়, এটাকে জি। আপনি কতটুকু তার জন্য ফিন্যান্সিয়ালি স্টেবল বা যুক্তিযুক্ত বলে মনে করেন? প্রফেশনাল বক্সিং এ একটা লেভেলে গেলে কিন্তু অনেক হিউজ পার্স মানি পাওয়া যায় যদি ওভাবে একটা প্লেয়ারকে গ্রো করা যায়। সাপোজ আমি লাস্ট ফাইট করেছি হচ্ছে চায়নাতে, গত ডিসেম্বরে। ওখানে ফাইটের পার্স ছিল প্রায় $4,000 উপরে। তো এটা কিন্তু গ্রো হওয়ার কারণেও আমার ইন্টারন্যাশনাল একটা রেকর্ড আছে, ওই রেকর্ডের কারণে ওরাই অটোমেটিকলি হচ্ছে ওরা মানে ওই র্যাঙ্কিংয়ে গেলে আপনাকে অটোমেটিকলি ওরা অফার করবে হচ্ছে আপনার এই মানে ওই পার্স মানে আপনি যোগ্য। তো এভাবে কিন্তু গ্লোবালি যখন আরও র্যাঙ্কিংয়ে যায় একটা প্লেয়ার, মানে হিউজ ধরেন অনেক $20,000 উপর হচ্ছে ফাইট পার্স পেতে পারে একটা প্লেয়ার। যদি আরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়তো আপনার মিলিয়ন মিলিয়ন ডলারে চলে যাবে, হিউজ। তো এটার কিন্তু এটার যে আমাদের যে অর্থনৈতিক যে ইয়েটা আছে, এইটার সিস্টেমটা অনেকে জানে না। তো এরকম যদি পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, একটা প্লেয়ার কিন্তু একটা দেশের অর্থনৈতিক জিডিপিতেও ভূমিকা রাখবে বলে মনে করি। কারণ হচ্ছে আপনার গত বছর একটা ফাইট হয়, একটা মিডল ওয়েট ফাইট বক্সিংয়ে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ওখানে পার্স মানি ছিল 150 মিলিয়ন। হিসাব করানো 1 মিলিয়ন সমান যদি 12 কোটি টাকা হয় বা হিউজ। Huge. হ্যাঁ, তো এক্ষেত্রে যদি আমরা যদি একটা প্লেয়ারও তৈরি করতে পারি ওই লেভেলে, তো একটা দেশের জন্য জিডিপিতেও তো হেল্প করতে পারবে। এই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংটা আসলে কিভাবে হয় বা আপনি এখন আসলে কোন অবস্থানে আছেন? ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং বলতে একটা boxrec.com নামে একটা রেকর্ড বুক আছে। এটা অ্যামেচারের জন্য আছে, প্রফেশনাল বক্সিং এর জন্য আছে। আপনি যদি ইন্টারন্যাশনাল, আমার সর্বোচ্চ রেকর্ড ছিল ওয়ার্ল্ডের 2700 প্লেয়ারের মধ্যে 200তম র্যাঙ্কিংয়ে ছিলাম। কিন্তু লাস্ট 2টা ম্যাচ হারার কারণে চায়নার সাথে কারণে আমার হচ্ছে এখন র্যাঙ্কিং হচ্ছে বর্তমানে 700 চলে গেছে আগে। কিন্তু এটার র্যাঙ্কিংটা বিল্ড আপ করতে অনেক কষ্ট হয়েছিল আমাকে, নিজে নিজে স্ট্রাগল করতে হয়েছে। যতটুকু স্পন্সর পেয়েছে ওইটাই হচ্ছে আমি ব্যয় করেছি, থাইল্যান্ডে গিয়ে ট্রেনিং করেছি। তো র্যাঙ্কিং বিল্ড আপ করাও অনেক টাফ। তো এক্ষেত্রে র্যাঙ্কিং বিল্ড আপ করতে হলে সাপোজ আমি এখন 700 র্যাঙ্কিংয়ে আছি, আমার ফাইট করতে হবে আমার থেকে বেস্ট যে র্যাঙ্কিংয়ে আছে ওর সাথে ফাইট করে দেন আমার র্যাঙ্কিং বাড়াবে। একটা খুব টাফ। মানে এটা পারফরমেন্স ধরে না রাখলে ফল করে যাবে। জি জি, রাইট রাইট। আচ্ছা, এই ক্ষেত্রে তো বাংলাদেশের তো আসলে ওভাবে বক্সিং টুর্নামেন্ট বা কোনো কিছু খুব বেশি হয় না। না। আপনি বাইরেই মূলত পার্টিসিপেট করেন জি। এবং সেখানে তো আসলে বাইরের অডিয়েন্সই থাকে। জি। তো দেখা যাচ্ছে যে ওই দেশের যে প্লেয়ার সে তো মেন্টালি একটা ভালো সাপোর্ট পায় যেহেতু তার নিজের দেশের অডিয়েন্স পাচ্ছে। আপনি আসলে ওই প্রেশারটা কিভাবে সামলান যে আসলে অডিয়েন্স যারা তারা তো আপনার নিজের লোক না? তো মানে হচ্ছে আমি হচ্ছে ইউনিভার্সিটিতে আবার ফুটবল খেলতাম। মানে ফুটবল যখন হচ্ছে আমাদের হলের খেলা হতো, হিউজ অডিয়েন্স থাকতো, মানে এই চিল্লা পাল্লা, মানে মাঝে মধ্যে মারামারিও হতো। তো এক্ষেত্রে আমি দেখতাম হচ্ছে আমার হচ্ছে মেন্টালি খুবই, মানে ওখান থেকে মনে হয় যে আমার এগুলোও কাজে দিচ্ছে আর কি ওই তখনকার সময়ে। আর হচ্ছে আমাদের হচ্ছে যখন ন্যাশনাল থাকতো বক্সিংয়ের, অ্যামেচার বক্সিং, আমি হচ্ছে আনসারের প্লেয়ার ছিলাম। আনসার এবং আর্মি যখন খেলা হয়, দর্শকগুলো পুরো মানে স্টেজের বাইরে ওরাই মারামারি করতেছে এরকম, মানে ফাটাই ফেলায় আনসার আনসার আর্মি আর্মি এরকম বলে। ওইগুলো মানে করতে করতে এত অভ্যস্ত হয়ে গেছি যে যে আসলে এটা মেন্টালি আসলে এরকম মনে হয় আমি নিজের দেশেই খেলতেছি, কারণ এটা তো আমি রেগুলারই ট্রেনিং করতেছি। এই জন্য মনে হয় যে এটা বাইরে কোনো ইফেক্ট আমার কাছে পড়ে না আর কি। এই ক্ষেত্রে এশিয়ান বক্সিং ফেডারেশনের চ্যাম্পিয়নশিপ আপনি জিতলেন আর কি। তো আপনার এখন নেক্সট টার্গেট কি বা আরো কোন কোন টুর্নামেন্টগুলোতে আমরা সামনে আপনাকে দেখতে পাবো আর কি? তো আমার যে র্যাঙ্কিং, যে বেল্ট যেটা হোল্ড করেছি, আমার যে
ক্যাপাবিলিটি এখনো এশিয়ান চ্যাম্পিয়নশিপের মানে এলিজেবল আমি। এটা তো এটা তো এশিয়ান বক্সিং ফেডারেশন, আরেকটা আছে ওয়ার্ল্ড বক্সিং ফেডারেশনের একটা বেল্ট আছে, ওইটা প্ল্যান আছে আমার এশিয়ান, কিন্তু মূল টার্গেট হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। যদি ওখানে যেতে পারি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের কন্টেন্ডারও হতে পারি, ওইটা হচ্ছে সবচেয়ে আমার মানে আমার ড্রিম কাম ট্রু এরকম আর কি। বাংলাদেশ থেকে এখনো তো কেউ ওখানে যায়নি এখন পর্যন্ত? না না, আচ্ছা, এটার জন্য আসলে মানে কতদিন লাগতে পারে বা আপনার প্ল্যান কি মনে হচ্ছে? আমার কতদিন বলতে আমার হচ্ছে ফাইটের উপর ডিপেন্ড করবে। সাপোজ আমি যদি নেক্সট ফাইটে হচ্ছে WBC এশিয়ান টাইটেল নিয়ে নিই, মানে নেক্সট ইয়ারে আমি হচ্ছে আরেকটা ফাইট জিতে নিই, তখন আমার র্যাঙ্কিং অনেক উপরে উঠে যাবে, তখন কিন্তু আমি একটা এলিজিবিলিটি হয়ে যাবে। যখনই আপনি এলিজিবল হয়ে যাবেন, WBC টাইটেল আছে, আমার ABF টাইটেল, এশিয়ান বক্সিং ফেডারেশন, মানে কয়েকটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, ওয়ার্ল্ড টাইটেলের জন্য আপনি এলিজিবল। আচ্ছা। আমার মিনিমাম 3-4টা ফাইট জিততে হবে, মানে এবং 3-4টা ফাইটে যদি আপনি অ্যাওয়ার্ডগুলো পান সেই ক্ষেত্রে জি, জি। এলিজিবল হবেন। আচ্ছা, এই ক্ষেত্রে বাংলাদেশে দেখা যায় ক্রিকেট বা ফুটবল আসলে মিডিয়াতে প্রচুর এক্সপোজার পায়, জি। বাট বক্সিং এর ক্ষেত্রে আসলে তো এক্সপোজার ওরকম হয় না। তো এই জি। ক্ষেত্রে আসলে মিডিয়াগুলো থেকে আপনারা কতটুকু কি সাপোর্ট পান বা আপনাদের মিডিয়া বলতে ওরকম নাই। যদি হচ্ছে খেলায় জিতি তখন হচ্ছে সাপোর্টটা আসে আর কি, মানে তখনও ওভাবে না। যদি মানুষ সোশ্যাল মিডিয়াতে বেশি শেয়ার হয়ে যায়, তখন মানুষজন জেনে দেন হচ্ছে মিডিয়া খোঁজখবর নেয়। তাছাড়া খুবই কম। মানে লাস্ট 2022 কয়েকটা লাইভ খেলা দেখিয়েছিল, তারপরে ওরকম ভাবে আমি যে চায়নাতে খেলতাম কেউ জানতোই না। এই ক্ষেত্রে এখন যদি মানে একদমই যারা স্কুল কলেজ লেভেলে আছে বা যারা একদমই ছোট বাট বক্সিং নিয়ে তাদের মধ্যে একটা আগ্রহ আছে, জি। তারা যদি আসলে বক্সিং এ আসতে চায় বা এখানে এসে আসলে বাংলাদেশে তো একটা গার্ডিয়ানদের মধ্যে এখন একটা কমন টেন্ডেন্সি থাকে যে খেলাধুলার আসলে বাংলাদেশে কতটুকু এস্টাবলিশ হতে পারবে, ক্যারিয়ার হিসেবে নিতে পারবে কিনা, এরকম একটা দ্বিধা থাকে। জি। তো এই যে বাচ্চারা যারা আছে আগ্রহী হচ্ছে এবং গার্ডিয়ান যারা আছে তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? আগের চেয়ে অনেক মসৃণ এখন, মানে আমাদের প্রফেশনাল বক্সিং এর যাত্রা বলি, এখন অনেক রেগুলারই খেলা হচ্ছে, রেগুলারই আপনার হচ্ছে একটা ফাইট করলে পাচ্ছে মানুষজন। এখন কিন্তু মিডিয়া কভারেজ আগের চেয়ে অনেক ভালো, এক্সপোজার পাওয়া ইজি যখন সোশ্যাল মিডিয়া যখন আসলো। কিন্তু এই ক্ষেত্রে আপনার যারা হচ্ছে একটু স্মার্ট, যারা হচ্ছে খালি হচ্ছে শুধু সোশ্যাল মিডিয়াতে যদি অ্যাক্টিভিটি রাখতে পারে নিজের হচ্ছে, কারণ এটা তো প্রফেশনাল গেম, আপনার হচ্ছে শোম্যান হতে হবে। আপনি যদি শোম্যান নিজের হচ্ছে পপুলারিটি বৃদ্ধি করতে পারেন, কারণ শুধু তো মিডিয়া কতক্ষণ সাপোর্ট দিবে, নিজে যদি আপনি সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন, নিজের হচ্ছে ফলোয়ার রিচ আপ করতে পারেন, ওভাবে আপনার যদি নিজের লাইফ স্টাইল প্লাস হচ্ছে মানুষ যদি আপনাকে ফলো করে, তখন কিন্তু আপনার হচ্ছে এগুলো স্পন্সর পাওয়া বা এগুলো সুযোগ সুবিধা পাওয়া ইজি হবে বলে মনে করি। আর ক্যারিয়ার হিসেবে যদি বলি, আগের চেয়ে খুবই বেটার। যদি আগে আমরা যেমন শুরু করেছি তখন হচ্ছে মানুষ একটা অন্ধকারের মধ্যে ছিল, কিন্তু এখন ক্লিয়ার, মানে একটা কনসেপ্টটা ক্লিয়ার। আমার গোল এতটুকু, আমি এতটুকু যেতে চাই বা আমার কি হবে। কিন্তু আমি মনে করি লেখাপড়া অবশ্যই করা উচিত। শেষমেশ আসলে বাংলাদেশের সরকারের কাছে আপনার কোনো মানে প্রত্যাশা আছে কিনা যে সরকার আসলে বক্সিংটা কিভাবে প্রমোট করতে পারে বা আপনারা যারা বাংলাদেশকে বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করছেন তাদেরকে কিভাবে কোঅপারেট করতে পারে? আমি মনে করি আসলে আমাদের শুধু বাংলাদেশ বক্সিং না, আমাদের হচ্ছে সরকারিভাবে যদি স্পোর্টসম্যানে যদি দিত, সাপোর্ট দিত, বাংলাদেশের স্পোর্টসম্যানরা লাস্ট বয়সে গিয়ে খুবই হতাশাগ্রস্ত হয়ে যায়, মানে তখন তো আর পারফরমেন্স থাকে না। স্পোর্টস ক্যারিয়ার কিন্তু খুবই শর্ট। তো এই ক্ষেত্রে আমি মনে করি সরকার থেকে যদি কোনো মানে সাপোর্ট দেওয়া হতো বা চাকরি দেওয়ার ব্যবস্থা করতো, বা যার এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী যদি চাকরি দিত, সরকার যদি এই অবস্টাকলটা যদি মানে সাহায্য করে, পার করতে সাহায্য করে, এটা মনে করি বাংলাদেশের স্পোর্টসের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে। অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম বাংলাদেশ বক্সিং এর পোস্টার বয় সুরকৃষ্ণ চাকমার সঙ্গে। তিনি তার ইতিহাস জানালেন, কিভাবে তিনি উঠে এসেছেন রাঙামাটি থেকে, তার পরবর্তীতে বিকেএসপিতে তার জার্নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং এরপরে প্রফেশনাল বক্সিং এ তার জার্নি। তার লক্ষ্য বক্সিং এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাওয়া এবং বাংলাদেশকে বিশ্বের বুকে আরও সম্মানিত করে তোলা। দর্শক, একই সঙ্গে এরকম আরও বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।